অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের আমি আহমদ তাইবুর রহমান হিরণ স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ইলেকশন করছি। সেই যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে আজকে প্রবাসী ভাইদের উদ্যোগে তারা যে একটি সংগঠন করেছে, সেই সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই ওয়ার্ডের সন্তান রাসেল মন্ডলকে, এবং কোষাধ্যক্ষ হিসাবে বোধহয় শামসুল হক শাহিন দায়িত্বে আছে, সে বর্তমানে এখানে আছে। তারা আমাদের জন্য এই নির্বাচনের জন্য কিছু অর্থ সংগ্রহ করেছেন, পাশাপাশি একত্রিত হয়েছেন যে উদ্দেশ্য নিয়ে, সেটি হলো আপনারা সকলেই জানেন যে এবার প্রথমবারের মতো যে যেখানে আছে প্রবাসীদের জন্য কিংবা চাকরিজীবীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। সেই পোস্টাল ভোটে যাতে তারা একত্রিত হয়ে যে দেশে আছে যাতে একটি জায়গায় দিতে পারে, অর্থাৎ আমার নির্বাচনে যাতে তাদের ভোটটা কিছুটা হলেও প্রভাব ফেলে, এই জন্য তারা একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা খুঁজে খুঁজে বের করছেন কারা সেখানে রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে বের করে মোটামুটি একটি সংগঠন দাঁড় করানো হয়েছে। সেই ভোটের প্রচারণা একদিকে যেমন করছে, তারাও তাদের উপার্জিত অর্থ দিয়ে মানুষের জন্য, ভোটারদের জন্য কিছু করার চেষ্টা করছে। এই যে আজকে তাদের সেই সংগঠনের বাংলাদেশে তারা আত্মপ্রকাশ ঘটালো, এই ব্যানারটি তারাই করে দিয়েছে। আমার পিছনে যে একটি ব্যানার আছে, সেই এই জন্য তাদের প্রচারণা আজকে থেকে তারা শুরু করেছে। এই যে শুরু প্রচারণা, সেটা আসলে আমার সৌভাগ্য যে যারা বিদেশে আছে কষ্ট করে, সেখানে তারা তাদের শ্রম দিয়ে সারাদিন কাজ করে তারা আমার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে। এর থেকে পাওয়ার, রাজনীতিতে পাওয়া, এর চেয়ে বেশি পাওয়ার কি আছে? এই যে বিদেশ বিভূয়ে থেকেও তারা একত্রিত হয়ে, এই শ্রমজীবী মানুষগুলো একত্রিত হয়ে তারা একটি সংগঠন করেছে। আমাদেরকে, আমার গৌরীপুরের সমস্ত ভোটারের কাছে, তাদের যেখানে আত্মীয় স্বজন আছে সকলের কাছে সবাই দাবি জানাচ্ছে আমাকে ভোট দেওয়ার জন্য, ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য। জীবনে অনেক কিছু পেয়েছি, হারিয়েছি অনেক, কিন্তু পাওয়ার যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম সেরা পাওয়া হলো আমার এটা। তারা বিদেশে থাকে, তাদের কষ্ট হয়, তাদের উপার্জিত অর্থ দিয়ে আমাদের এখানকার মানুষের সংসার চলে, আমরা আমাদের জীবন জীবিকা চালাই। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের যে আয়ের উৎস, তার অন্যতম একটি বলা হয় রেমিটেন্স। সেই রেমিটেন্স উপার্জনকারী, রেমিটেন্স যারা আমাদেরকে দেয়, সেই তাদের যে এই যে শ্রম, এই যে কষ্ট, এই যে আমাদের জন্য যে ভালোবাসা, আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সারা জীবন এই কৃতজ্ঞতা, যতদিন বেঁচে আছি আমার সেই কৃতজ্ঞতা থাকবে তাদের প্রতি। চেষ্টা করব মহান রাব্বুল আলামিন যদি সহায় হন, জনগণের ভোটে যদি নির্বাচিত হই, তাদের প্রত্যেকটি পরিবারকে, যারা বিদেশ ডুবে আছেন, তারা তাদের পরিবারের জন্য সবসময় চিন্তিত থাকেন যে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি আছি বিদেশে,
আমার পরিবারকে কে দেখবে? আমি একটি বক্তব্য দিয়ে থাকি যে আসলে আমি আপনাদের এমপি হতে চাই না, আমি জনগণের একজন সেবক হতে চাই। সেবক হতে এসেছিলাম, সেবা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আজকে এমপি যেহেতু প্রশ্ন এসেছে, সত্যগত মতে ভাবে হয়তো আমি জাতীয় সংসদ সদস্য কিংবা মেম্বার অফ পার্লামেন্ট, ইংরেজিতে যাকে বলি আমরা এমপি বলে থাকি। তো এই শব্দটি আসলে শব্দটির সাথে অনেক বড় কিছু এসে যায়, সাহেব এসে যায়, অনেক কিছু এসে যায়, মনে হয় যে অনেক উপরের একজন লোক। কিন্তু আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি একটা ওয়াদা করেই করি সবসময় যে মহান রব্বুল আলামিন যেন আমাকে আপনাদের একজন যোগ্য পাহারাদার হিসেবে রাখেন, একজন সঠিকভাবে যাতে আপনাদেরকে পাহারা দিতে পারি, আপনাদের পাশে থেকে পাহারা দিয়ে আপনাদের সেবাটুকু যেটি সরকারিভাবে আছে, পাশাপাশি আমার যা করণীয় আছে সবটুকু যাতে আমি বিলিয়ে দিতে পারি। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি মহান রব্বুল আলামিন আমাকে সেই সম্মানের জায়গাটুকু দেন, তাহলে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের কোনো এমপি সাহেব হবে না। আপনারা যে চিন্তা করেন, আপনারা বিদেশ বিভূয়ে থেকে আমি আপনাদের চিন্তা দূর করে দিব। আপনাদের পরিবারকে আমি আমার সর্বশেষ রক্তবিন্দু দিয়ে পাহারা দিয়ে যাবো ইনশাআল্লাহ। এটি আমার মনের ইচ্ছা। কেউ হয়তো বিশ্বাস করবেন, কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাসের জায়গাটুকু আমরা বোধহয় বা আমি বোধহয় ব্যক্তিগতভাবে স্থাপন করেছি। কারণ যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, তখনও একদল মানুষ বলতো যে এই যে বাচ্চা ছেলে, তাকে চেয়ারম্যান বলা হয়, পরে না জানি কত বড় হয়ে যায়, কত উচ্ছৃঙ্খল হয়ে যায় বা কত কিছু হয়ে যায়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সেটি হই নাই বা আমি হই নাই। পরবর্তীতে যখন ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তার আগেও মানুষজন কিছু কথাবার্তা বলেছেন। যারা শত্রু তারাও বলেছেন, যারা মিত্র তারাও হয়তো আশঙ্কা করেছেন যে উপজেলা চেয়ারম্যান হলে তো এক ধরনের সাহেবী ভাব এসে যাবে বা বড় কিছু হয়ে যাবে। আমি সেই ভাবটি বোধহয় আপনাদের সামনে দেখাই নাই। আমি কোনো অর্থ কামাই নাই, কোনো লিয়াজু করে কখনো কোনো ধরনের যে কাজ করব সেটিও করি নাই। নীতিগতভাবে যতটুকু আমার দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি সেটি পালন করার। কিন্তু সেই জায়গায় আমি এই 7 মাসের জন্য, অর্থাৎ 5 বছর 5-12 এই 7 মাসের জন্য আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। কিন্তু বাস্তবে আমার প্রায় 29 মাস জেল কেটে এবং পলাতক থেকে হারিয়েছি। অর্ধেকটি সময় আমি হারিয়ে ফেলেছি। 3 বার বরখাস্ত হয়েছি, 5 বার জেলে গিয়েছি। এই অবস্থায় থেকে আমি যে আমার যতটুকু করেছি, আমার মনে হয় যে এই এলাকার লোকজনের অসন্তুষ্টি নাই। যদি অসন্তুষ্টি থাকতো, তারা যেভাবে তাদের শ্রম দিয়ে, তাদের অর্থ দিয়ে, তাদের ঘাম ফেলে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, তাহলে তার পরবর্তী বছরগুলো আমার সঙ্গে তারা থাকতেন না। সেই সময় আপনারা থেকেছেন আমার সঙ্গে, রাজপথে লড়াই করেছেন, আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে এনে মিছিল করিয়েছেন। আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছে যাই, নিরাপদ আশ্রয়ে পৌঁছে না যাই, ততক্ষণ পর্যন্ত আপনারা এগিয়ে দিয়েছেন। নিজেরা আমার জন্য জেলের হুমকিতে ছিলেন। যখন তখন পুলিশ ধরে নিয়ে যেত, আপনারা অনেকে জেলও কেটেছেন। নিজেরা আমার জন্য রাতে অঘুমা থেকেছেন, ঘুমাননি পর্যন্ত। নিজেরা আমার জন্য না খেয়ে আমার জন্য আমাকে খাওয়াইয়েছেন। এই যে আপনাদের ঋণ, সেই ঋণ অবশ্যই আমার প্রতি যদি অসন্তুষ্টি থাকতো, তাহলে এই কাজটুকু হতো না।
আপনারা স্বপ্ন দেখিয়েছেন, আপনারা স্বপ্ন মনে মনে লালন করেছেন, আপনারা বলেছেন আমরা আপনার সামনে আছি, আল্লাহর রহমতে একদিন না একদিন আপনাকে এমপি বানাবো। আমি সেই থেকে এবং আমি যে দলটি করতাম, দলটি করি বললে ভুল হবে, কারণ আমি যদি আজকে দাঁড়িয়ে আমার নেত্রীর কথা বলি, আমার নেতার কথা বলি, এটা আমার কথা শুনে, আমার বক্তব্য শুনে লাভ তো হওয়ার কথা বিএনপি, কিন্তু তারা যারা আজকে প্রার্থী হয়েছেন তারা আমাদের কেউ যদি বিএনপি প্রসঙ্গ টানে একটু পরেই তারা বক্তব্য দেয়, ভিন্নভাবে কথা বলে, বলে লজ্জা করে না, এভাবেও কথা বলে যে লজ্জা করে না বিএনপির কথা বলতে। আমিও আপনাদের সেই কথাটুকু প্রতি উত্তরে বলে দিচ্ছি, আপনাদেরকে লজ্জা করে না সেই কথা বলতে? আপনারা বরখাস্ত ছিলেন 2014 সালে, এই যে প্রার্থী তিনি বরখাস্ত হয়েছিলেন সেটি কি জনগণ ভুলে গেছে? আমার মনোনয়নের বিরোধিতা করে সিগনেচার, কেন্দ্রীয় কমিটির সিগনেচার জাল করে আপনি বরখাস্ত হয়েছিলেন। যারা জ্ঞানীগুলি কথা বলেন 2001 সালে মুদা সাহেবের বিপরীতে যিনি মনোনয়ন পান নাই, রাতারাতি তাকে নিয়ে লাইন ধরে ঢুকিয়েছিলেন। আপনারা আজকে বিএনপির নাম বলছেন, যদি বিএনপির নাম বলি আমরাই বলার অধিকার রাখি, কাগজের সেই সমস্ত বরখাস্ততে কিচ্ছু যায় আসে না। কাগজের সেই সমস্ত বরখাস্ত জনগণ যেমন মানে না, জনগণ যেমন বিশ্বাস করে না, আগামী 12 তারিখে তেমনি ভাবে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে দেবে। এই 17 বছর আপনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনাদের যাওয়ার কথা জনগণের কাছে, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যেই, যে কারণে আপনারা পাগল হয়ে যাচ্ছেন, পাগল হয়ে ইতিমধ্যে গিয়েছেন, কুকুরের মতো কামড়াচ্ছেন, পাগলা কুকুর যেভাবে কামড় মানে সেইভাবে সেই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা এই 17 বছর আমরা জেল কেটেছি গৌরীপুরে, এই 17 বছর আমরা মিছিল করেছি পুলিশের বন্দুকের নলের মুখে, আমরা জেল কেটেছি, আমরা শ্রম দিয়েছি, আমরা রাজপথে ছিলাম, অধিকারও আমাদের। সেই কারণে আজকে বিএনপি কিংবা বিরোধী দল তৎকালীন সময়ে ব্যর্থ হলেও তাদের পিছনে তাদের যে 17 বছরের ত্যাগ, সেই ত্যাগ 5ই আগস্টে সফল হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলন এক সময় গণ আন্দোলনের রূপ নিল। সেই যে গণ অভ্যুত্থান ঘটল, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ভোটের অধিকার ফেরত পেয়েছি। এটি যদি অস্বীকার করেন তাহলে আপনারা সমস্ত কিছুই অস্বীকার করতে পারেন, আপনাদের জন্মকে অস্বীকার করতে পারেন, আপনাদের ব্যাপার। কারণ 17 বছরের ত্যাগ ছিল গৌরীপুরে কাদের, জনগণ তা দেখেছে। এই যে 5ই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনের প্রশ্নে যদি আসি, এই যে কলকাতাপাড়া 3 জন শহীদ হলো, শত শত নেতা কর্মী আহত হলো, এখনো আহত অবস্থায় আছে। মহান রব্বুল আলামিন যাতে দ্রুত তাদের সুস্থ করে দেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করি যে মহান রব্বুল আলামিন যেন সেই কাজটুকু করে দেন, তাদেরকে দ্রুত সুস্থ করে দেন, এবং সরকার যাতে তাদের সেই সমস্ত দায়িত্ব পালন করে। পাশাপাশি আরেকটি কথা বলছি, সেই কথাটি হলো, সেইখানে পুলিশ মামলা করেছিল, তৎকালীন সরকার মামলা করেছিল, সেই মামলায় কিন্তু আসামি দেওয়া হয়েছে, প্রধান আসামি আমাকে। সুতরাং 1 নম্বর আসামি করে, প্রধান আসামি করে আমাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। যদি এই আন্দোলন সফল না হতো তাহলে আমি আজও জেলে পুরে থাকতাম। অধিকার যদি
লড়াই করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছে কি কারণে? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আজকে দাঁড়িয়ে যখন ভোটের অধিকার ফেরত আসলো, একটি নির্বাচন আসলো, তখন আপনারা বলে বেড়াচ্ছেন যারা ভোট দিবেন না ধানের শীষে, তারা যাতে কেন্দ্রে না দেন, স্বতন্ত্র প্রার্থী আসলে অন্য প্রার্থী আসলে ঠ্যাং ভেঙে দিবেন, এই করবেন সেই করবেন। ভোট যদি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত পরিশ্রমের ফসল, এত নির্যাতনের ফসল ওনার উপরে, দেশনায়ক তারেক রহমান উনি বিদেশে থেকেছেন, সেই নির্বাসিত জীবনযাপন করেছেন, আমাদের মতো রাজপথের নেতা কর্মীরা জেল কেটেছেন, হত্যা হয়েছেন, রক্ত দিয়েছেন, গান জড়িয়েছেন, রাজপথে থেকে যুদ্ধ করেছেন, তাদের বিনিময়ে যে ভোট, সেই ভোটের অধিকার আপনারা কেড়ে নেবেন। কে আপনারা? আপনারা তো কেউ না, আপনারা সেই ভোটের জন্য লড়েন নাই, তাহলে সেটার অধিকার আপনাদের আছে? এই জন্যই আপনারা এই সমস্ত কথা বলেন যে ভোট দিলেও নাকি বাক্স চলে যাবে, গোনা তাদের নামে হবে। এত সহজ না। ভোট আমরা যেমনি আদায় করেছি, তেমনি সেই ভোট রক্ষা করতেও আমরা জানি। হুমকি দিয়ে ধমকি দিয়ে কোনো লাভ হবে না। যারা বলছেন, হুঁশিয়ার করে দিয়ে বলছি, এই ভোটের দিকে জনগণের দেওয়া ভোটের দিকে যদি হাত দেন, সেই হাত আর থাকবে না। জনগণ সেই হাত আপনাদেরকে উপড়ে ফেলে দেবে। ভোটের অধিকার এত কষ্টের ফসল, এই যে এলাকার মানুষের, এটা বিএনপির গতি, এই এলাকার মানুষের তাদের শ্রমের ফসল, তাদের ত্যাগের ফসল। সুতরাং আপনারা ভোট দেওয়ার কেউ না। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, ভোটের অধিকার এসেছে। এবং আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ভোটের ব্যবস্থা করছে, আশপাশেও আসতে পারবেন না। শুধুমাত্র ভোটাররা আসবে, মাস্তানরা তাদের দূরে থাকতে হবে। কেন্দ্র থেকে আপনারা হারিয়ে যাবেন, কেন্দ্রের আশপাশে আসতে পারবেন না। এটা মনে রাখেন, বলে দিচ্ছি, 12 তারিখ দূরে নয়, জনগণ দেখবে, আপনারাও শুনে রাখেন। আজকে যখন উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম, তখন এই এলাকা এবং দুর্বার মানুষের একটি দাবি ছিল যে মাঝখানে একটি ব্রিজ আছে, কিন্তু আইনের মতো রাস্তা। শুনে রাখেন, এটা নিয়েও অনেকে কথা বলেন, এই এলাকার কথা বলছেন। কত লক্ষ টাকার কাজ এখানে করা হয়েছিল, এখনো অনেকের কাছেই সেটার হিসাব আছে। উপজেলা পরিষদ থেকে আমাকে কত টাকা দেওয়া হয়েছিল, সেটার হিসাবও আছে। দেখেন, যদি সেটা থেকে বেশি আমি টাকা নিয়ে থাকি, তাহলে আমার বিরুদ্ধে পরবর্তীতে আমার যারা বিপক্ষে ছিল, তারাই উপজেলা চেয়ারম্যানগিরি করেছে, তারা দুদকে আমার নামে মামলা দিত, মামলার ব্যবস্থা হতো। আমি তো কোনো ব্যালেন্স করতে যাই নাই। 3.5 লক্ষ টাকার কাজ করেছেন আপনারা, অথচ উপজেলা পরিষদ বিল দিয়েছে আমাকে 1 লক্ষ টাকা, বাকি 2.5 লক্ষ টাকা আমার পকেটের টাকা। আজকে অনেকেই এই এলাকার অনেকেই সেই টাকা দিয়ে তাদের রুটি চালিয়েছেন। আজকে আমার বিরুদ্ধে কথা বলেন, আমি সাবধান করে দিয়ে বলছি, যদি আপনাদের বিবেক থেকে থাকে, আমার টাকায় আপনাদের পেটে বাদ দিয়ে থাকেন, আপনার সন্তানদেরকে আমার টাকায় যদি লালন পালন করে থাকেন, তাহলে আপনাদের সেই নিমে খারাপি ভুলে যান, এখনো ভালো পথে ফিরত আসেন। এই ধরনের বিভিন্ন ধরনের কথা রটাচ্ছেন, সেগুলো রটানোর চেষ্টা করবেন না। জনগণ কিন্তু দাঁত বাংলা জবাব দিয়ে দিবে। অদ্যাবধি আমি 2.5 লক্ষ টাকার এখান থেকে বিল নেই যাই, এটা কথা দিয়েছিলাম, এই জন্যই মাটি কাটার কাজ করে দিয়েছিলাম, অন্য কিছু নয়। আমরা যখন কথা দেই, রাজনীতি করি, ইলেকশন করি, জনগণের সামনে থাকি, চোরের মতো যখন পালিয়ে যাই না, তখন একটি কথা দেওয়ার আগে
নিজের বিবেক দিয়ে চিন্তা করি যেটা আমি করতে পারবো কি পারবো না। সেই কারণে কথা দিয়েছিলাম, আর কথা দিয়েছিলাম বলেই আমি 2.5 লক্ষ টাকা এখানে নিজের ব্যয় করেছি, নিজের বাপের অর্থ ব্যয় করেছি, নিজের কামানো অর্থ ব্যয় করেছি, অন্য কোন অর্থ থেকে সেটা আমার নেওয়া হয় নাই। সুতরাং আজকে যেভাবে এই যে যারা সুবিধাভোগী ছিলেন এখানে, তারাই কিন্তু আজকে উল্টাপাল্টা, আর যারা এখানে শ্রম দিয়ে নিজের দাম দিয়ে বরঞ্চ কম অর্থ নিয়েছেন, নিজের শ্রমের চেয়েও কম নিয়েছেন, তারা কিন্তু আজকে আমার সঙ্গে আছে। সুতরাং এই সমস্ত কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আজকে জনগণ জানে কেন আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। একবার বলুন তো, 90,000 এই যে বিগত বছরটা গেল, 3 তারিখে মনোনয়ন ঘোষণা করা হলো, 9 তারিখ আমাকে বরখাস্ত করা হলো, 29 তারিখ মনোনয়ন পত্র সাবমিট করেছি, সময় 1 মাস 20 দিন। সেই 1 মাস 20 দিন চলে গেল, আমি 1 মাস 20 দিন পূর্বে বরখাস্ত হয়েছি। আমার কি উপায় ছিল? আমি কি ধানের শীষের বরখাস্তকৃত ব্যক্তি কি ধানের শীষের ইলেকশন করতে পারে? যে দল আমাকে বরখাস্ত করেছে সেই দলের ইলেকশন করার ক্ষমতা কি আমার আছে? অন্য মনোনয়ন পেলে, অন্য কেউ মনোনয়ন পেয়ে থাকলেও সেখানে কি আমার যাওয়ার অধিকার আছে? না, আপনারা নিতেন। তাহলে মানুষকে আজকে প্রবঞ্চনা করছেন কেন, মিথ্যা কথা বলছেন কেন যে উনি লুমে পড়ে ইলেকশন করছেন? আমরা লুমে পড়ে ইলেকশন করি নাই। আমাদের যে শ্রম এই দলের প্রতি, আমাদের যে নিষ্ঠা, আমাদের যে ত্যাগ এই দলের প্রতি, সেইটা ফিরে পাবার জন্য এই ইলেকশন করছি, এর বাইরে কিছু না। যাহাই পাবেন না কেন, ইনশাল্লাহ 12 তারিখ আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটাই নিশ্চিত, এটাই আল্লাহর রহমত এবং মানুষের দোয়া, মানুষের ভালোবাসা নিয়ে আমরাই জয়ী হব। আপনাদেরকে তখন খুঁজেও পাওয়া যাবে না। আজকে এই সমস্ত কথা বলছেন, ভবিষ্যতেও বলে রাখি, চ্যালেঞ্জ দিয়ে বলে রাখি, এই দল আমরাই করব, এই দলের হর্তাকর্তা আমরাই হব, আপনারা হতে পারবেন না। কারণ আমাদের এখানে রক্ত লেগে আছে, শ্রম লেগে আছে, ঘাম লেগে আছে, অর্থ লেগে আছে। এগুলো কখনো মানুষকে বেঈমানি করে না। সুতরাং এই সমস্ত বিষয় হুমকি দামকি দেওয়া বন্ধ করুন, না হলে একবার যদি জনগণ খেপে ওঠে, হুমকি দামকি হারিয়ে যাবে আপনাদের। আপনারা হুমকি দিমকে দিবেন তো দূরের কথা, পালিয়ে বেড়াতে হবে। আমরা কোনো সেটা চাই না। আমরা চাই সকল প্রার্থী সমান, সকলের বিরুদ্ধে সকলের ভোটের অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে। সকলেই ভোট চান, জনগণের কাছে, ভোটারের কাছে যান, ভোটারের কাছে গিয়ে ভোট ভিক্ষা চান বা ভোট চান, যাহাই বলেন না কেন, যে মানুষের দুয়ারে দুয়ারে যান। তাহলে ইনশাল্লাহ যদি সফল হন, হতেই পারেন, অসম্ভব কিছু না। কিন্তু জনগণের কাছে না গিয়ে, ভোটারের কাছে না গিয়ে আপনারা ভোট নিয়ে নেবেন, জোর করে সেই চিন্তা বাদ দিয়ে দেন। আবারও বলছি, সেই চিন্তা মাথা থেকে দেন। এমন কথা বিএনপির হাইকমান্ড এখন পর্যন্ত আমরা বলতে শুনি নাই। বিএনপি 17 বছরের ত্যাগকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে তারা জনগণের যে রায় সেটি মেনে নেবে। কেউ কেউ বলছেন যে স্বতন্ত্র প্রার্থী যদি আজকে এইখানে এমপি হয়, বিভাজন হবে, বরাদ্দ কমে যাবে, উন্নয়ন হবে না। তাদের উদ্দেশ্য করে বলছি, শুনে রাখেন, বিএনপি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি গুলো আপনারা পড়েন নাই। সেইখানে একটি বৈষম্যহীন জাতির কথা বলা হয়েছে, অর্থাৎ কোন জায়গায় বেশি বরাদ্দ, কোন জায়গায় কম বরাদ্দ, সেটা হওয়ার সুযোগ নাই। এই 31 দফা যদি আপনারা পড়তেন,
বিএনপিকে লালন করতেন তাহলে এইভাবে বলতেন না যে স্বতন্ত্র প্রার্থীর জায়গায় অর্ধেক বরাদ্দ বলে কমে যাবে। এটা বিএনপি কখনোই চায় না। বিএনপি চায় একটি সাম্যের দেশ গড়তে। আপনারা সেই দিকে আসেন। ব্যক্তি স্বার্থে বিএনপিকে মিলিয়ে দেবেন না, বিএনপিকে নষ্ট করবেন না। আপনাদের ব্যক্তি স্বার্থ আল্লাহর রহমতে পূরণ হবে না। এইটা চেষ্টা করছেন, ভাঙন ধরানোর চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই সমস্ত তথ্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে কেউ কেউ তথ্য দিচ্ছেন, কি তথ্য দিচ্ছেন? যে আমরা যাতে তারা যে কথা বলছেন যে সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে। জনগণ উচ্চ কক্ষ কোনটা নিম্ন কক্ষ কোনটা বুঝে? কেউ বুঝে না। এখনো সংবিধান আছে, সংবিধান চলছে স্বাভাবিক নিয়মে, এক কক্ষ বিশিষ্টই আছে। কোন দল পাশ করার পরে অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায় এবং যে হানা বুদ্ধ হয়েছে সেখানের উপরে যদি নির্ভর করে যদি জয়যুক্ত হয় তাহলে এই বিষয় কেটে যাবে, এটাই থাকবে না। এটা আপনাদের অনেকেই জানেন না। বিএনপি যে কিছু পয়েন্ট দিয়েছিল সেগুলো কিন্তু হানাতে নাই। আপনারা ভালো করে হয়তো নিজেরটাই নিজেরা জানেন না, অপব্যাখ্যা দেন। সে উচ্চ করতে নাকি ভোট কমে যাবে। এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে কিভাবে মানুষকে আগামী দিনে বিএনপি কি করবে সেটা নিয়ে ভাবেন, সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরেন। অযথা ফালতু কথা বলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝাতে গিয়ে গুলমাল করে ফেলবেন, নিজেরা করে ফেলছেন। সংবিধান পরিবর্তন হওয়ার পরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের বিষয়, এর আগে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের বিষয় না। আপনি এখনই কিভাবে বলে ফেললেন উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে? তো সেইগুলো বিএনপি এখানে 31 দফাতে জাতীয় সরকারের কথা বলেছে। জাতীয় সরকার কি বুঝেন? সকলে মিলে যে সরকার গঠন করা হবে, তাহলে এখানে বিরোধী দল বলেন আর অমুক বলেন কিছুই তখন থাকবে না। তখন একটি সকলে মিলেমিশে একটি দেশ গঠনের নতুন একটি সরকার গঠন হবে। এই সমস্ত বিষয়গুলো আপনারা না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষকে তো বিভ্রান্ত করার চেষ্টা করছেন না, বিএনপিকে দুষে ফেলছেন। বিএনপি সম্পর্কে মানুষকে ভুল বুঝাচ্ছেন। সুতরাং এই সমস্ত কথাবার্তা ছেড়ে দিয়ে আসুন, আপনারা আপনাদের ভোটের যে অধিকার পেয়েছেন, আমরা আমাদের যে ভোটের অধিকার পেয়েছি, জনগণ যে ভোটের অধিকার পেয়েছে, সেই ভোটের অধিকার, সেই ভোট উৎসব মুখের পরিবেশে সকলে মিলেমিশে জনগণ যে রায় দিবে সেই রায় মেনে নিয়ে আমরা আমাদের আগামী রাষ্ট্র গড়ে তুলি, আগামী বাংলাদেশ গড়ে তুলি, আগামীর গৌরীপুর গড়ে তুলি। তাহলে আমরা সফল হব, অন্যথায় কারো কোনো সফলতা আসবে না, জনগণের ভাগ্য ফিরবে না। আমরা সেই জনগণের ভাগ্য ফিরানোর রাজনীতি করি। আসুন আমরা সাম্যের রাজনীতি করি, আসুন আমরা মানুষের ভোটের অধিকারের রাজনীতি করি, আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে নতুন করে গড়ে তুলি। সেই স্বপ্ন, যে স্বপ্ন আপনাদের নেতা দেখছেন, আমরাও দেখছি। বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি মানুষ সেই আগামীর সুন্দর একটি সাম্যের একটি মানবাধিকার এবং মর্যাদা সম্পন্ন উচ্চমানের একটি বাংলাদেশ দেখছে। সেই দেশের কথা ভাবেন যেখানে জনগণ, সকল স্তরের জনগণ তার অধিকার পাবে। সেই অধিকারের আশায় আমরা রাজনীতি করছি। জনগণের সেই অধিকার মিটুক, সেই অধিকার ফিরে পাক, সেই রাজনীতি করছি। সুতরাং আমরা সকলে মিলেমিশে আসুন, সেটাও স্বপ্ন দেখি। কে কাকে ভোট দিবে এটা তার ব্যক্তিগত বিষয়। আমরা সেই রায় মেনে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীর একটি সুন্দর দেশ গড়ে তুলব। আমরা যাকে মন চায় তাকে ভোট দিব, সেটা নিয়ে আপনাদের কথা বলার কিছু নেই। কেউ কোনো কথা আমরা যেমন বলছি না, আপনাদেরও সেই বলার অধিকার নেই। অযথা বিএনপিকে কলঙ্কিত না করে একটি সুন্দর রাষ্ট্রের জন্য, একটি সুন্দর বাংলাদেশের জন্য আমরা কাজ করি। সেটাই হবে রাজনীতির আসল উদ্দেশ্য, আপনাদের সেটাই হবে বিএনপির আসল উদ্দেশ্য, সকলের আসল উদ্দেশ্য এবং জনগণের আসল উদ্দেশ্য। সেই কাজ করি। সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে আগামী বিজয়ে কিংবা এর
আগে যদি কোনো প্রোগ্রাম এখানে রাখেন, ইনশাল্লাহ আমারও কথা হবে, আমারও বক্তব্য হবে, সেটা হবে অন্যরকম, আরো সুন্দর, আরো স্বাভাবিক। আপনাদেরকে সেই জন্য বলছি যে আমরা সুন্দর একটি সাম্যের পরিবেশ রেখে মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেই। যে জন্য রাজনীতি করছি সেই অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতিতে আমরা আসল অংশগ্রহণ করি, তবেই আমাদের রাজনীতি সফল হবে। আমরা আমাদের সেবামূলক যে কাজটি করার জন্য রাজনীতিতে নেমেছি সেটির উদ্দেশ্য সফল হবে। সকলকে ধন্যবাদ। আজকের এখানে এই যে আজকে এখানে আয়োজন করেছেন প্রবাসীবাসীরা জিন্দাবাদ, নব্যবাসী জিন্দাবাদ, সকলকে এই ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই বলো একটি কথা বাকি আছে এসে বলার, যে বুথের যে পাহারা, আমি উপজেলা চেয়ারম্যানের সময় বলতাম যে বুথের কেন্দ্র পাহারা দিবেন আপনারা, আমি গরুপুর পাহারা দিব। এইবার বলে দিচ্ছি এই কেন্দ্র আমি পাহারা দিব। আমি জানি সরকার পাহারা দিবে, এই জন্য জোর গলায় বলছি যে এখানেও আমি পাহারা দিব, গৌরীপুরে আমি পাহারা দেব। আপনারা শুধু দলে দলে এসে নিজেদের ভোটগুলো কাজ করাবেন এবং আমাকে ঘুরা মার্কায় ভোট দেবেন। ধন্যবাদ।